ইন্ডিয়ার জন্য কিন্তু খুবই একটা দুঃখের খবর। তার কারণ হঠাৎ করে তিলক ভার্মার বিজয় হাজারে ট্রফি, চলতি বিজয় হাজারে ট্রফির মরশুমে খেলার জন্য প্রস্তুতি নিতে নিতে হঠাৎ করে তার কিন্তু পেন অনুভব হয় এবং তাকে কিন্তু মানে চট জলদি হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালাইজ করা হয় এবং ডক্টররা কিন্তু তাকে বলে সার্জারি করাতে। যদিও তার সার্জারি সাকসেসফুলি হয়ে গেছে, কিন্তু তারপরেও প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, একটা সার্জারির পরে রিকভার হতে ডক্টররা টাইম দিয়েছে ৩-৪ সপ্তাহ। কিন্তু আমরা জানি জেনারেলি সার্জারি হলে কিন্তু ১-২ মাস সময় লেগেই যায়। বাট এই যে চলতি ওডিআই সিরিজ হবে নিউজিল্যান্ডের সাথে, তারপরেই আছে টি-20 সিরিজ এবং এটাকে আমরা অন্তিম প্রস্তুতি মানতে পারি টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। সেই টি-20 ওয়ার্ল্ড কাপের অন্তিম প্রস্তুতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজটা কিন্তু তাহলে তিলক ভার্মা মিস করছে, একদম কনফার্ম। এবার দেখার বিষয় তাকে রিপ্লেস কে করবে, এবং তার থেকেও বড় বিষয় হলো তিলক ভার্মা কি ওয়ার্ল্ড কাপের জন্য ফিটনেস ফিরে পাবে? কারণ একদম রেস্ট নিয়ে হঠাৎ করে মাঠে ফেরা কিন্তু সহজ হবে না। তিলক ভার্মা 2025-এ ভারতীয় টি-20 দলের সবচেয়ে রিলায়েবল প্লেয়ার যদি যাকে বলা যায়, সেটা কিন্তু তিলক ভার্মাই ছিল। হয়তো অভিষেক শর্মা উপর দিক থেকে খুব ভালো অ্যাগ্রেসিভ ব্যাটিং করতো, বাট তিলক ভার্মা যে কাজটা করে দেখিয়েছে ভারতীয় দলের হয়ে, সেটা কিন্তু মানে অবিশ্বাস্য। কারণ এশিয়া কাপের ফাইনালে জয় থেকে শুরু করে খুব ক্রাঞ্চ মোমেন্টে খেলা এবং হিটিং করা, সেই সব খেলা কিন্তু তিলক ভার্মার কাছে আছে এবং সে কিন্তু বারংবার প্রমাণ করেছে। ইন্ডিয়া টি-20 সাইডের আমি তিলক ভার্মাকে একটা রিলায়েবল নাম্বার 3 ব্যাটার হিসাবে সবসময় বলি যে নাম্বার 3 তিলক ভার্মারই খেলা উচিত। বাট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিলক ভার্মা রুলড আউট টি-20 সিরিজের জন্য। এইটাই কিন্তু ভাবাচ্ছে মানুষকে, এটা সত্যি একটা দুঃখের খবর। এবার এর সাথেই প্রশ্ন আসছে, তিলক ভার্মা যদি রুলড আউট হয় তাহলে তাকে রিপ্লেস করবে কে? এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হবে আজকের এই ভিডিওতে। তো প্রথম কথা, তিলক ভার্মা কোন জায়গায় ব্যাটিং করে সেটা আমাদেরকে জানতে হবে। তিলক ভার্মা অ্যাকচুয়ালি 3টে জায়গায় ব্যাটিং করে, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। 3টের জায়গার মধ্যেই তাকে তার ব্যাটিংটা কিন্তু সাফেল হয়। কখনো নাম্বার 3-এ, কখনো নাম্বার 4-এ, কখনো নাম্বার 5-এ। আমি যদি নাম্বার 3 নম্বর ব্যাটার হিসাবে তিলক ভার্মাকে প্রথমে কনসিডার করে দেখি, তাহলে কিন্তু তিলক ভার্মার জন্য পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে শ্রেয়াস আইয়ার। সবাই বলছে, আমিও বলবো এই কথাটা, কারণ শ্রেয়াস আইয়ারের কাছে 3 নম্বরে খেলার পারফেক্ট গেম আছে। সে কি করে খেলাটাকে এলিভেট করতে হয়, এক্সিলারেট করতে হয়, কি করে খেলা সব রকম গেম শ্রেয়াস আইয়ারের কাছে আছে। শ্রেয়াস আইয়ার যদি তিলক ভার্মাকে 3-এই কনসিডার করা হচ্ছিল এতদিন, আমি ধরে চলি যে ওয়ার্ল্ড কাপের জন্য, তাহলে শ্রেয়াস আইয়ার উইল বি দ্য বেস্ট অপশন ফর নাম্বার 3, যে তিলক ভার্মাকে রিপ্লেস করতে পারবে। কিন্তু তিলক ভার্মার একটা সবচেয়ে বড় ফেসিলিটি ছিল, তিলক ভার্মা 3টে পজিশনেই খেলতে পারতো, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। এইবারে যদি শ্রেয়াস আইয়ারকে তিলক ভার্মার রিপ্লেসমেন্ট হিসাবে আমরা দেখি, তাহলে কিন্তু শ্রেয়াস আইয়ারকে আমাকে নাম্বার 3-এ ফিক্সড করতে হবে। কারণ শ্রেয়াস আইয়ার যদি 3-4-এর নিচে চলে যায় তাহলে কিন্তু অসুবিধাই হবে। তো শ্রেয়াস আইয়ার যদি তিলক ভার্মাকে অ্যাজ আ নাম্বার 3 ব্যাটার হিসেবে দেখা হয়, তাহলে শ্রেয়াস আইয়ার সবচেয়ে বেস্ট অপশন। বাট এখানে প্রশ্ন আসছে, তিলক ভার্মাকে নাম্বার 4 হিসাবে দেখা হচ্ছিল, তাহলে কে হবে বেস্ট অপশন? দেখুন, তাহলে একটা আমার কাছে আনঅর্থোডক্স থিঙ্কিং আছে, আমি জানি না কার কতটা পছন্দ হবে, বাট এটাই ফ্যাক্ট যে নাম্বার 4 হিসাবে যদি দেখা হতো তাহলে রিয়ান পারাগ ছাড়া কিন্তু কেউ এই জায়গাটা নিতে পারবে না। 3 নম্বরে সুরিয়া, 4 নম্বরে রিয়ান পারাগের কাছে ওই হিটিং গেমটাও আছে, প্লাস কিছুটা স্পিনে বোলিংও করে দেয়, যেটা তিলক ভার্মাকে দিয়েও করানোর চেষ্টা করা হচ্ছিল কিছুদিন যাবত। তো সেই দুটো গেম যদি আমার পেতে হয় 4 নম্বর তিলক ভার্মা ব্যাটার হিসাবে, তাহলে কিন্তু রিয়ান পারাগ উইল বি দ্য বেস্ট অপশন। আর এই 4 নম্বর পজিশনটা কেন এত ক্রুশিয়াল আমি বলি, কারণ এই 4 নম্বরে তিলক ভার্মা কিন্তু খুব ক্রিটিক্যাল ম্যাচেস জিতিয়েছে। আপনি ভুলে যাবেন হয়তো এশিয়া কাপের ম্যাচটা, এই ফাইনাল ম্যাচটা মনে করে দেখুন কোন জায়গা থেকে কিভাবে গেমটাকে চালিয়ে লাস্টের দিকে মেরে ম্যাচটা ফিনিশ করেছিল তিলক ভার্মা। তো এই গেমটা কিন্তু তিলক ভার্মার কাছে আছে এবং এই গেমটা তাই জন্যই তিলক ভার্মা এত কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার ইন্ডিয়া টি-20 সাইডের জন্য। নাম্বার 5-এর ব্যাটার হিসেবে যদি তিলক ভার্মাকে দেখা হয়, তাহলে কে রিপ্লেস করতে পারে? তাহলে দেখুন, তাহলে আমার মনে হয় নাম্বার 5-এর হিসাবে দেখা হলে ডেফিনেটলি রিঙ্কু সিংকে তাহলে প্রথমত প্লেইং 11-এ খেলানো হবে। প্লেইং 11 তাহলে রিঙ্কু সিং 5 নম্বরের বেস্ট ব্যাটার ইন্ডিয়ার কাছে আছে, তাকে খেলানো হবে। আর তাহলে জিতেশ শর্মাকে আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে স্কোয়াডে, উইদাউট মানে কিপিং করবে না, কিন্তু অ্যাজ আ রিজার্ভ প্লেয়ার খেলতে পারে, অ্যাজ আ প্লেয়ার 5 নম্বরে খুব ভালো অপশন হবে। কিন্তু সেক্ষেত্রে সে বাইরে থাকবে, রিঙ্কু সিংকে আমি ফার্স্ট প্রেফারেন্সে প্লেইং 11-এ খেলাবো। রিঙ্কু সিং সবসময় প্লেইং 11-এ থাকা উচিত আমি মনে করি। 5 নম্বর পজিশনের যদি ব্যাটার হিসেবে দেখি, রিঙ্কু সিং এর কাছে কিন্তু পারফেক্ট গেম আছে ম্যাচগুলো ফিনিশ করা।
সো রিঙ্কু সিং উইল বি মাই নাম্বার 5। যদি তিলক ভার্মাকে আমি 5 নম্বরের ব্যাটার হিসেবে দেখি, তাহলে রিঙ্কু সিং সবচেয়ে ভালো চয়েস হবে 5 নম্বরে রিপ্লেস করার জন্য। এটাই হচ্ছে একটা অসুবিধা, আমাকে 3টে অপশন বলতে হচ্ছে একটা প্লেয়ারকে রিপ্লেস করার জন্য। কারণ তিলক ভার্মা এতটাই ভালো প্লেয়ার যে সে 3টে পজিশনেই খুব ভালো করে অ্যাডজাস্ট করতে পারে। তাকে রিপ্লেস করতে গিয়ে আমাকে 3টে আলাদা আলাদা অপশন বলতে হচ্ছে। অনেকে বলবে হোয়াই নট যশস্বী জয়সওয়াল, হোয়াই নট শুভমান গিল। আমি বলবো দেখুন, ওপেনারদের কারোর কোনো সমস্যা হয়নি। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে না তো শুভমান গিল খেলতে পারবে, নাই মানে ওই যশস্বী জয়সওয়াল খেলতে পারবে। সো এইটা বেকার তর্ক করে লাভ নেই। আবার যদি শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের মতো প্লেয়ারদেরকে টিমে নিয়ে আসা হয়, মানে যশস্বী জয়সওয়াল দেখুন ডিজার্ভিং, বাট সে তো দীর্ঘদিন টি-20 সাইডের বাইরে। তো তাকে যদি এখন টিমে নিয়ে আসা হয়, তার মানে আবার সেই সঞ্জু স্যামসনকে নিচে নামানো হবে, আবার টিমের ব্যালেন্স বিগড়ে যাবে। আর এইটা আমি চাইছি না টি-20 ওয়ার্ল্ড কাপে অন্তত হোক। সো এই হচ্ছে আমার অ্যানালাইসিস। হোপফুলি বেস্ট চাইবো ভগবানের কাছে, যাতে তিলক ভার্মা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য অ্যাভেলেবেল হয়ে যায়। এটাই আমি বেস্ট চাইবো, কারণ তিলক ভার্মাকে রিপ্লেস করা অতটা সোজা না। যদিও শ্রেয়াস আইয়ারের অপশনটা আমি সরাতে পারি না, বাট তিলক ভার্মা ইন্ডিয়ান টি-20 সাইডের জন্য কিন্তু ইরিপ্লেসেবল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। এবার যদি আমি সেকেন্ড নিউজ আজকের এই ভিডিওতে আসি, আজকের এই ভিডিওর সেকেন্ড নিউজটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিসিআই এবং আইসিসির যে জগা খিচুড়িটা পাকাচ্ছে সেই জিনিসটা নিয়ে। সো প্রথমত মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে বিসিসিআই বলেছিল কেকেআর কে যে যাতে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়া হয় সিকিউরিটি রিজনস এর জন্য। এবং বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে সেটা আপনারা সকলেই জানেন, সেটাকে নিয়ে আলাদা করে বলতে হবে না। সেই বিষয়টার জন্য কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেকেআর রিলিজ করে দেয় এবং তারপর থেকেই বিতর্ক শুরু হয়। বিতর্ক কি? যে বাংলাদেশ এবার আইসিসি কে চিঠি লিখে জানায় যে আমরা আমাদের যে ম্যাচগুলো আছে, 3টে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ 2026-এ 3টে ম্যাচ আছে কলকাতায়, একটা ম্যাচ আছে মুম্বাইতে। তো বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কাতে শিফট করে দেওয়া হয়। অলরেডি পাকিস্তানের একটা ব্যারিয়ার কিন্তু ইন্ডিয়ার কাছে আছে এই শিডিউল বানানোর সময়। তার কারণ কি? কারণ পাকিস্তান অলরেডি জানা আছে যে ইন্ডিয়া পাকিস্তানে যেমন খেলবে না, পাকিস্তান তেমন ইন্ডিয়াতে খেলবে না। তার জন্য পাকিস্তানের ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কাতে সব শিফট করাই আছে। তারপরে যদি আবার এখানে বাংলাদেশ বলে যে আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আর ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর 1 মাসও বাকি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইসিসি বিসিসিআই সবার ক্ষেত্রেই অসুবিধাটা হবে। বাট এখানে কিন্তু আইসিসি রিজেক্ট করে দেয় এই প্রপোজালটা বাংলাদেশে, যে কোনো সিকিউরিটির প্রবলেম হবে না এবং বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়াতেই থাকবে। নইলে এটাও আমি শুনতে পেয়েছি, জানি না সোর্সেসের খবর কতটা ঠিক হবে, বাট এটাও শোনা গেছে যে আইসিসি হয়তো এটাও বলেছে যদি খেলতে হয় ইন্ডিয়াতে খেলো, নইলে নিজেদের পয়েন্টস গুলো ফরফিট করে দাও। এই কথাটাও কিন্তু মাঝখানে সোশ্যাল মিডিয়াতে আসছিল, কতটা সত্যতা আছে অবশ্যই জানা নেই, বাট আসছিল। বাট এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু আবার চিঠি লিখছে আইসিসি কে যে যাতে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে সরানো হয়। তারা কিন্তু কোনো মতে খেলতে রাজি হচ্ছে না ইন্ডিয়াতে। অপরদিকে বাংলাদেশ নিজেরা কি করেছে, তাদের আইপিএল এর যে টেলিকাস্ট তাদের ওখানে হয় সেটাকে ব্যান করে দিয়েছে, মানে আইপিএল কেউ দেখতে পাবে না। এবার দেখুন, আইপিএল টেলিকাস্ট ব্যান করেছে, বাট থার্ড পার্টি সোর্সেস দিয়ে কিভাবে দেখা যায় আপনারা সকলেই জানেন, সেগুলো দিয়ে হয়তো সবাই দেখেই নেবে। বাট ফ্যাক্ট, তারা অফিসিয়ালি ব্যান করে দিয়েছে আইপিএল এর টেলিকাস্ট। তো ইন্ডিয়ার সাথে সম্পর্কটা তারা নিয়মিত খারাপ করে চলেছে এবং আরো যত সময় যাচ্ছে তত খারাপই হচ্ছে, সম্পর্কের ইমপ্রুভমেন্ট তো হচ্ছে না, বরং খারাপই হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যেমন মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়া থেকে মানে আইপিএল থেকে রিলিজ করা হয়েছে, আমি জানি না ফিউচার কি হবে আইপিএল এ বাংলাদেশের প্লেয়ারদের, হয়তো আর বাংলাদেশি কোনো প্লেয়ারকে, এমনিও বাংলাদেশের কাছে কোয়ালিটি প্লেয়ার কমই আছে, তারপরেও যা ছিল সেটাও আমার মনে হয় না আর নেবে বলে কোনো টিম, তাদের উপর বিট করবে বলে। এক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু এই ব্যাপারটা হবে। আর ম্যাচেস গুলো কোথায় শিফট হয় সেটাও কিন্তু একটা দেখবার মতো বিষয় হবে। পাকিস্তানের কাছে কিন্তু অলরেডি এই ক্লজটা আছে, যদি পাকিস্তান কোয়ালিফাই করে ইন্ডিয়ার ম্যাচ কিন্তু ফাইনাল, সেমিফাইনাল এগুলো কিন্তু শিফট হয়ে যাবে। শিডিউলিং যেখানে আছে সেগুলো কিন্তু শিফট হয়ে যাবে। এবার বাংলাদেশও কি সেই নিয়মটা চায়, আর সেটা কি আইসিসি মানে, সেটাই দেখার বিষয়। যদিও বিসিসিআই একটা মিটিং ডেকেছে ডাব্লিউপিএল এর ওপেনিং এর সাথেই, কিন্তু বিসিসিআই এর হেডকোয়ার্টারে একটা মিটিং আছে এই বিষয়টা নিয়েই, যে সিকিউরিটি কনসার্ন যাতে না হয়। বাট দেখার বিষয় এই বিষয়টা, অন্তিম পরিণতি কি হয় এই বিষয়টা, সেটাই কিন্তু দেখার বিষয়। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। কি মতামত এই দুটো খবর নিয়ে সেটাও কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।